গ্রুপের তরফ থেকে আজকে একটা কেস ডিসকাশন করব এবং তার সাথে মেডিসিনটা সম্পর্কে জানব। তো হোমিওপ্যাথিতে আমাদের অনেক ভাস্ট চ্যাপ্টার, জানেন তো, আমাদের অনেক কিছু জানতে হয়, অনেক পড়তে হয়। আমাদের কথাই আছে একটা, যে জিনিসটা আমরা জানি না সেটা আমরা কোনোদিনও ধরতেও পারি না। যে জিনিসটা জানি সেই জিনিসটা যদি চোখের সামনে পড়ে তাহলে আমরা সেটাকে চিনতে পারি। তো কেস টেকিংয়ের ক্ষেত্রেও যে জিনিসগুলো আমাদের কাছে অজানা, যেহেতু আমরা সেটা বুঝতে পারি না, সুতরাং আমরা চেষ্টা করি সেটাকে জানা জিনিসের মধ্যে ঢুকিয়ে দিয়ে কোনো রকম প্রেসক্রিপশন করে, পার্সিয়াল হোক প্যালিয়েটিভ হোক, চেষ্টা করি জিনিসটাকে যাতে আটকানো যায় বা সেই সমস্যাটাকে যাতে দূরীকরণ করা যায়। কিন্তু এটা রিয়েল হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথির মানে হচ্ছে আমাকে অনেক কিছু জেনে থাকতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। যখন যেরকম কেস পাবো, জানা জিনিসের মধ্যে আসলে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর যদি জানা না থাকে, জোর করে আমরা জানা জিনিসের মধ্যে ঢুকিয়ে দেবো না। আমাকে সেই বিষয়ে রিসার্চ করতে হবে, পড়তে হবে, যে জিনিসটা আমি বুঝতে পারছি না, জানতে পারছি না, সেটাকে আমাকে জানতে হবে। কেন দিলাম, এই পরিপ্রেক্ষিতে আমরা একটা কেস আলোচনা করব। একটা মেনোরেজিয়ার কেস, ভদ্রমহিলা, বয়স মোটামুটি ওই 35-36 মতো। তো তার ব্লিডিং বন্ধ হয় না, মানে 30 দিনের মধ্যে 15 দিন শুধু ব্লিডিংই হয় তার। অনেক ডাক্তার দেখিয়েছে, লাস্টে সার্জন ওনাকে বলেছে অপারেশন করে নেওয়ার জন্য। সেই সুবাদে তিনি আমার কাছে দ্বারস্থ হন। তো আমাদের কারণ বা আমাদের কনসার্নটা বোঝার চেষ্টা করি, অ্যাডাপ্টেশন অফ পেশেন্ট আমরা বোঝার চেষ্টা করি। তো সেই হিসেবে আমরা যেটা বোঝার চেষ্টা করেছিলাম যে তার চাওয়াটা কি, সে কি বলতে চাইছে ভদ্রমহিলা, কেন এরকম হলো তার সাথে, সমস্যাটা কোথায় হলো। তো জিজ্ঞেস করতে গিয়ে পেশেন্টের একটাই কনসার্ন প্রথম দিন থেকে, যে আমি বাড়ির বড় বউ, তো আমি চাই সংসারের দায়িত্ব ঠিকঠাকভাবে করবো বা সংসারের কাজের মধ্যে আমিও নিজেকে যুক্ত করতে চাই। কিন্তু আমার বাড়ির লোক এতই ভালো, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা বা আমার যারা, যেহেতু আমি একটা অসুস্থ, দিন দিন হিমোগ্লোবিন অনেক কম, শরীর জীর্ণ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এত রকম ব্লিডিং হচ্ছে, প্রায় 2 থেকে 3 বছর ধরে একই রোগ চলছে ওনার, অনেক গাইনি ডাক্তার দেখানো হয়ে গেছে। তো তারা আমাকে কোনো কাজ করতে দেয় না। কোনো অনুষ্ঠানে কোনো আলোচনা, কোনো বিষয়ে যদি আলোচনা হয় বা কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, আমাকে জানায় না বা আমাকে জিজ্ঞেসও করে না। আমার এটাই খারাপ লাগে ডাক্তারবাবু। তো প্রথমে আমি ক্যালিকা প্রেসক্রিপশন করি। কেন করি সেটা আপনারাও জানেন। তো ফেলিওর। তারপরে আমি কিছুদিন পর রোগীর বক্তব্য প্রত্যেকবার আসে একটাই করবো, আপনার কনসার্ন কি, আপনার সমস্যা কোথায়, লাইফে কি কোনো অশান্তি, স্বামীর সঙ্গে, হাজবেন্ডের সঙ্গে, শাশুড়ির সঙ্গে, বলছে না আমার কারোর সঙ্গে কোনো অশান্তি নেই, আমি আমার জীবন সাথী নিয়েও আমি খুশি, আমি যে বাড়িতে আমার বিয়ে হয়েছে আমি সন্তুষ্ট, এই নিয়ে আমার কোনো অশান্তি বা ঝামেলা বা কোনো কিছু নেই। তো আমি যেহেতু বাড়ির বড় বউ, তো আমি এখানে ডিলুশন ওয়েলথ এবং রেসপন্সিবিলিটি নিয়ে আবার ক্যালকেরিয়া প্রেসক্রিপশন করি। ওয়েলথ এবং রেসপন্সিবিলিটি, ওয়েলথের কারণে যে রেসপন্সিবল হয় সে ক্যালকেরিয়া দেখবেন, বাট কেস ফেলিওর। 3 নম্বর পয়েন্টে আবার আসে, সে বলে যে এই কিছুদিন আগে একটা বাড়িতে অনুষ্ঠান হলো, তো আগে তো সব আলোচনা আমার সঙ্গেই হতো, তো এবারে ও হলো, আমাকে কেউ কিছু সেরকম জিজ্ঞেসও করলো না। আমি বললাম কি, আপনাকে কি অবহেলা করছে, আপনাকে কি পাত্তা দিচ্ছে? না, সেরকম কোনো ব্যাপার নেই, আমাকে পাত্তা দেওয়ার বা আমাকে অবহেলা করার কোনো ব্যাপার নেই ডাক্তারবাবু। কিন্তু দেখছে আমি অসুস্থ, আমার শরীর সবসময় অসুস্থ হয়ে পড়ে থাকে, তো কি আর আমাকে জিজ্ঞেস করবে। এই কারণে একটা অনুষ্ঠান হলো, কত লোক খাবে, কি হবে, কতজনকে নিমন্ত্রণ করতে হবে, কি আইটেম হবে, যাই হোক কেনাকাটা কি করতে হবে, তো সবাই মিলে আলোচনা করলো। আমাকে কিন্তু এর মধ্যে ঝামেলায় ঢুকতে দিল না। আমাকে বলে দিয়েছে তুমি তোমার মতো থাকো, তুমি সুস্থ থাকো, চেষ্টা করো সুস্থ হওয়ার, তুমি রেস্ট নাও, তুমি পারলে বাপের বাড়ি গিয়ে থাকো, তুমি ঘুরে এসো, ঘোরাঘুরি করো, তোমার যেটা মন চায় তুমি সেটা করো। কিন্তু আমার তো এটা ভালো লাগে না, আমি তো এবারের বউ। আবার ঘুরে ফিরে একই কথা, ভালো করে বুঝুন কেসটা। তো এইভাবে আমি ওকে নভেল বিং ধরে ফসফরাস দিয়েছিলাম।
বাট অল ইন ভেন, তাতেও কোনো উপকার হয়নি। তার মানে থার্ড টাইম আমি যখন ফেলিওর হলাম, তার মানে আমি এটা বোঝার চেষ্টা করলাম যে আমি যে জিনিসগুলো জানি সেটার মধ্যে রুগীটাকে ফিট করার চেষ্টা করছি বলে আমার কেস কিন্তু উঠছে না। তার মানে এমন একটা ওষুধ এটা আছে যেটা আমার জানা নেই, আমাকে জানতে হবে কে এমন। দিস ইজ দ্য আনকমন পিকুলিয়ার ক্যারেক্টারিস্টিক সিম্পটম। বর্তমান যুগের মেয়েরা, বর্তমান যুগের ছেলেরা বর্তমান যুগের দায়িত্ব থেকে পালাতে চায়, দায়িত্ব নিতে চায় না, নিজের মতো জীবন কাটাতে চায়। রিলের জামানা চলছে, ইউটিউবের জামানা চলছে। আনকমন পিকুলিয়ার কি এ দায়িত্ব নিতে চায়, একে এসে কেউ দায়িত্ব দিক, একে জিজ্ঞেস করুক এই কাজটা এখানে কিভাবে করলে কিরকম হয়। দিস ইজ দ্য কেস, দিস ইজ দ্য ক্রাক্স অফ দিস রেমেডি। আনকমন নয়, আপনারা ভাববেন। বর্তমান যুগে যারা দায়িত্ব থেকে পালাতে চায় এরা দায়িত্বের মধ্যে ঢুকতে চায়। রেসপন্সিবিলিটি টেকিং রেসপন্সিবিলিটি টু সিরিয়াসলি যদি যাদের মাথায় এসছে, তাহলে ভাবুন টেকিং, ওর অলরেডি রেসপন্সিবিলিটি করছে, পালন করছে, ডিউটি, টু মাচ সেন্স অফ ডিউটি, সে ডিউটিতে আছে, বাট আমার কেসের মধ্যে সে তো সেই সুযোগটাই পাচ্ছে না। বোঝার চেষ্টা করুন ভালো করে, দিস ইজ দ্য কেস। একটা উদাহরণ দিই, ক্রিকেট টিমে, ফুটবল টিমে 11 জন করে প্লেয়ার খেলে, রিজার্ভে থাকে আরো 3 থেকে 4 জন। যারা রিজার্ভে থাকে তাদের মনের অবস্থা কেমন হয়? কাশ আমি একবার সুযোগ পেতাম। দিস ইজ দ্য কেস। হয় না? পাড়ার ক্রিকেটে খেলতে গেছেন, স্কুলের ক্রিকেটে খেলে 11 জনের টিম হয়ে গেছে রে, আজকে তোর আর খেলায় নেওয়া হবে না, আপনাকে মাঠের বাইরে বসে থাকতে বলবো, আম্পায়ারই করতে হলো। কি ফিল হয় আপনার? হয়েছে, কমন সেন্স দিয়ে ভাবতে হবে। দিস ইজ দ্য কেস। আমার পেশেন্টের ক্ষেত্রেও সেটাই, যে যার যার দায়িত্ব যেটা ভাগ করার করে নিয়েছে। তুমি অসুস্থ, তুমি রেস্ট নাও, তোমাকে নাক গলাতে হবে না। আরে বর্তমান যুগে এই সুযোগ কজন পায়? আরে এই সুযোগ পেলে তো লাফিয়ে নেবে সবাই, কিন্তু এতে এদের মন খারাপ হয়ে যায়। দিস ইজ স্যাডনেস আনঅকুপাইড হোয়েন। হোয়াট ইজ আনঅকুপাইড? বাথরুমে যাবেন, মল বা ফ্লাইটে যদি কেউ গিয়ে থাকে, ওখানে লেখা থাকে বাথরুমে যদি কেউ একজনই এই বাথরুমে ঢুকতে পারবে, তো বাথরুমের ভিতর থেকে যখন লক করে দেয় তো বাইরে একটা লেখা উঠেছে অকুপাইড। মানে আপনার আর এখানে কোনো জায়গা নেই, আপনি বাইরে আছেন, আপনি বাথরুমের জন্য দাঁড়িয়ে আছেন, যেহেতু ভিতরে একজন আছে সেই জন্য সেই জায়গাটা তারই জন্য রিজার্ভ, আপনার জন্য এখন কোনো জায়গা নেই। তাহলে স্যাডনেস আনঅকুপাইড মানে একে অকুপাই করা হচ্ছে না, একে সেই জায়গায় নেওয়া হচ্ছে না। বোর্ড মিটিং হচ্ছে অফিসের, সবাই এমপ্লয়িরা মিলে মিটিং করছে, কিন্তু আপনি অ্যালাউ নন সেই মিটিংয়ের মধ্যে। তো অ্যালাউ নন তো মজা কর, মস্তি কর, ঘুরে বেড়া, কি হয়েছে, ঝামেলা নেওয়ার হেডেক কমে গেল। কিন্তু না, এরা হেডেক নেবে, এরা এই সুযোগটা পায় না। ইডেলনেস অ্যাগ্রেভেশন, ইডেল মানে অলসতা। এই কাজ করতে না দিয়ে 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 এদের মধ্যে একটা অলসতা চলে আসে, এটা এরা মেনে নিতে পারে না। এরা লাইফে কোনো ঝামেলা নেই, এদের না ইগো পাবেন, এদের না হটিনেস পাবেন, না এদের মধ্যে ডিগনিটি পাবেন, না এদের মধ্যে ইন্ডিগনেশন পাবেন, না এরা রেসপেক্ট চায়, না এরা মানে নেগলেক্ট ফিল করে, না এরা অ্যাপ্রিসিয়েশনে কিচ্ছু চায় না। এরা চায় আমাকেও সুযোগ দেওয়া হোক, একটা সুযোগ চাই। দিস ইজ ট্যারেক্সেকাম। ওয়াকিং ওপেন এয়ার অ্যাগ্রেভেশন হয়। ওপেন এয়ার মানে কি? খোলা বাতাসের মধ্যে ঘুরবো। আরে তোমাকে সুযোগ দিচ্ছি তো আমি, নিজের মতো চলো না, তোমাকে সংসারে ঝামেলা নিতে হবে না, তুমি ফোন দেখো, রিলস দেখো, ঠিক টাইমে খাওয়া দাওয়া করো, তুমি যেমন চাইছো। বাট এরা সেই লাইফটা পেতে চায় না। দিস ইজ ওপেন এয়ার। এরা এঙ্গেজ হতে চায়, এরা অকুপাইড হতে চায়, এরা আনঅকুপাইড কখনোই থাকতে চায় না। এরা কাজের মধ্যে যুক্ত হতে চায়, এরা সমাজের যে জন্য এসছে, এই পৃথিবীতে যে কাজের জন্য এসছে সেটার সঙ্গে যুক্ত। এই 13 নম্বর, 14 নম্বর, 12 নম্বর প্লেয়ারের কথা ভাবুন না,
গোটা আইপিএল সিজন হয়ে যাচ্ছে, যারা রিজার্ভে আছে তাদের কি অবস্থা? একটা সুযোগ পেলাম না খেলার জন্য, কারণ মাঠে 11 জন অকুপাইড হয়ে আছে অলরেডি, অ্যান্ড আই এম আনঅকুপাইড। তাদের ইনজুরি হলে কিছু হলে আমাকে ডাকবে, কিন্তু আমাকে এখন ডাকছে না কেন? কারণ আমি এই মুহূর্তে সেই 11 জনের মতো যোগ্য নই, যার কারণে সেই জায়গাটা আমার নয়। এই জন্য এরা লাইফে ট্র্যাঙ্কুইলিটিতে থাকে, কারেজিয়াস হয়, কন্টেন্ট হয়। এরা প্রথম দিকে কারেজিয়াস কন্টেন্ট, সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, শরীর কষ্ট হচ্ছে, কিন্তু এরা কারেজিয়াস, এরা কন্টেন্ট, এদের কোনো ঝামেলা নেই, এরা কাজ করে যায়। কিন্তু আইপিআর যখন বুঝতে পারে যে কোয়ালিটিটা এর কাছে এক্সপেক্ট করছে সেটা পাচ্ছে না, দিস ইজ বিজনেস ইন ক্যাপাসিটি ফর, এরা পারে না করতে, কিন্তু এরা চেষ্টা করে যায়। এতটা কারেজ এদের মধ্যে থাকে, এতটা সৎ সাহস এদের মধ্যে থাকে, কারণ নিজেদের প্রবলেমের কথা এরা মনে করে না, কন্টেন্টের মধ্যে থাকে। যখন আইপিআর বুঝতে পারে যে এর জায়গায় যদি আমি অন্য প্লেয়ারকে খেলাই, বা এর জায়গায় যদি আমি অন্যজনকে অকুপাই করি, তাহলে আমার কাজটা আরো সহজ হবে, এটা আইপিআর এর ভাবনা। তাহলে কি একে মাঠে বসাতে হবে, মাঠের বাইরে বসাতে হবে, একে কিছুদিনের ভলেন্টারি রিটায়ারমেন্ট বা ছুটি দিতে হবে, যাও তুমি ছুটি কাটিয়েছো, 1 মাসের ছুটি দিলাম তোমাকে। তার মানে কি ওপেনিয়ার দিতে চাই এদেরকে? এরা এটাকে গ্র্যাব করতে পারে না, দিস ইজ দ্য ক্রাক্স। অনেক পুলিশের চাকরির ক্ষেত্রে যারা খুব এনথুসিয়াস্টিক হয় বা ইন্ডাস্ট্রিয়াস হয় কাজের ক্ষেত্রে, তারা অনেক সময় বসের কথা শুনতে চায় না, নিজেরা যেটা সিদ্ধান্ত মনে করে সঠিক সিদ্ধান্ত নেয়, সেইভাবে কাজ করে। ডিপ্লোমেসি এরা করে চলতে পারে না, কিন্তু হায়ার অথরিটি তো ডিপ্লোমেসি ছাড়া চলতে পারে না। তো এদেরকে কি করতে হয়? তোমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হলো, তোমাকে 1 মাসের ছুটি দেওয়া হলো, যাও। এরা এটা মেনে নিতে পারে না। ট্যারেক্সাম যে কটা কেস উঠেছে আমি বলতে পারবো না। তো এইভাবে মেডিসিনগুলোকে বুঝতে হবে, এটা জানা ছিল না, তাই এটা মাথায় আসেনি। যেগুলো জানা ছিল সেগুলোর মধ্যে ঢোকানোর চেষ্টা করেছে। তাহলে ভাবতে পারছেন, ভিডিওর অপেক্ষায় বসে থাকি আমরা, কবে কার ক্লাস হবে অপেক্ষায় বসে থাকি, হবেন না তাহলে কতদিনে শিখবেন? নিজেও চেষ্টা করুন, যত পলিক্রেস মেডিসিন আছে পড়ার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, কখন কোন রোগী কিভাবে এসে আপনাকে কেস দেবে আপনি নিজেও জানেন না, আমি জানি না। তো ট্যারেক্সামের ফিলিংই হচ্ছে এটা, বাচ্চাদের কেস তো এরকমই আসবে। হ্যাঁ, স্কুলে যেতে ভালো লাগে না কেন? আমাকে খেলতেই নেয় না। তো রাগ হয়? রাগ হয় না, আমার দুঃখ হয়, আমাকে খেলতে নেয় না কেন টিফিনের সময়। আমাকে পড়াই জিজ্ঞেস করে না, সবাইকে জিজ্ঞেস করে। এখানে বুঝতে হবে নেগলেক্ট ফিল আছে কিনা। নেগলেক্ট ফিলে সবসময় এক এবং অধিকের সঙ্গে তুলনা হবে, আমাকে নিচ্ছে না ওকে করছে। এখানে সেই ব্যাপারটা নেই, কিন্তু ওকে করছে, ওর তো জোর থাকবে নেগলেক্টে, এখানে কিন্তু সেটা থাকে না। অ্যাপ্রিসিয়েশনে আমি যে কাজটা করলাম, অ্যাপ্রিসিয়েশনে অ্যাকশন থাকতে হবে। আমি যে কাজটা করলাম সেটার একটু ভাবা পাবো না। তো এখানে তো কাজের সুযোগই পাচ্ছে না, ভালো করে ডিডি গুলো বুঝে নিন, সেই সুযোগটাই তো পাচ্ছে না। সিম্পল কেসে, সিম্পল ট্যারেক্সাম আশা করি এই ইউটিউব চ্যানেলে বা এই হোমিওপ্যাথি ফ্যাটার্নিটিতে প্রথম ডিকোড হলো। ইউজ করে দেখুন, কাজে লাগলে ইউজ করলে ভিডিও সেভ করে রাখুন এবং আমাকে কমেন্ট করে জানান, হ্যাঁ আমি কেস পেয়েছিলাম, দিয়েছি, ভালো হয়েছে। অনেক নতুন নতুন মেডিসিন আমাদের লাইনে আছে, আমরা রিসার্চ চলছে, আমাদের সফল হচ্ছে, আমরা ক্লাস নিচ্ছি, আমরা অফলাইন সেমিনার করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্ট চাই, একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন দরকার হলে, প্রয়োজন মনে হয়, ভালো না লাগলে ডিসলাইক করবেন, ঠিক আছে, কিন্তু কমেন্টও করবেন, কিন্তু করুন, এতে আমাদের মনোবলটা বৃদ্ধি হয়। ভিডিও দেখে চলে যাবে। তো কেমন লাগলো ট্যারেক্সাম আপনারা জানান কমেন্টের মাধ্যমে, আপনারা অ্যাপ্লাই করুন, চেষ্টা করুন না সবাই মিলে এগিয়ে যাওয়ার। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।